আচ্ছা, সবাই খেয়াল করেন যে ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল মেজার্স আমরা পড়লাম টু প্রিভেন্ট অকুপেশনাল ডিজিজ। নাও এই লেজিসলেশন বলতে এখানে যেটা বুঝাইছে যে এই অকুপেশনাল ডিজিজ দূর করার জন্য আইনগতভাবে বিভিন্ন পদক্ষেপ নেওয়া যায় এবং আইনগতভাবে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে, সেটাই লেজিসলেশন। তো এখানে দেখেন সোসাইটি ওর স্টেট, স্টেট বলতে এখানে কান্ট্রি হতে পারে বা লোকাল গভর্নমেন্ট হতে পারে, সরকারিভাবে যে কোনো কান্ট্রি অথবা স্টেট বা প্রভিন্সের কথা বলা হয়েছে। কি বলছে? হ্যাজ অ্যান অব্লিগেশন টু প্রোটেক্ট দ্য হেলথ অফ দ্য এমপ্লয়িজ এনগেজড ইন ডিভার্স অকুপেশনস। অর্থাৎ একটা স্টেট বা কান্ট্রির অধীনে যে মানুষ আছে, তারা যে বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মচারী, তাদের স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে একটা সমাজের, একটা রাষ্ট্রের অনেক দায়িত্ব আছে। এই জন্য রাষ্ট্র কি করে? বিভিন্ন ধরনের রুল জারি করে যে এই ইনস্ট্রুমেন্ট ইউজ করতে হলে এভাবে করতে হবে, এই প্রতিষ্ঠানে কাজ করতে হলে মিনিমাম এই রুল করতে হবে, এতজনের বেশি কর্মচারী থাকলে সেখানে। আমরা যখন লেবার ল পড়াবো আপনাদেরকে, তখন এই আইডিয়াটা আরো ক্লিয়ার হবে। এটার সাথে লেবার ল এর একটা ভালো সম্পর্ক আছে, যে মিনিমাম প্রতি 25 জনের বেশি এমপ্লয়ি থাকলে সেখানে ক্যান্টিনের ব্যবস্থা করতে হবে, প্রতি মানুষের জন্য মিনিমাম এতটুকু জায়গা থাকবে অফিসের মধ্যে, তারপরে সেখানে ড্রিঙ্কিং ওয়াটারের ব্যবস্থা থাকবে, মেল ফিমেলের জন্য আলাদা ওয়াশরুমের ব্যবস্থা থাকবে, প্রতি এতজন মানুষের জন্য মিনিমাম একটা করে ওয়াশরুম ফেসিলিটি থাকবে। এরকম বিভিন্ন ধরনের কন্ডিশনের কথা বলা আছে। আমরা যখন লেবার ল পড়াবো আপনাদেরকে, তখন এগুলো ডিটেলসে চলে আসবে। তো এইখানে প্রিভেনশন অফ অকুপেশনাল ডিজিজের ক্ষেত্রে লেজিসলেটিভ মেজার্স এর ওইটাই বলা হয়েছে যে এমপ্লয়ীদের হেলথ এবং ওয়েলফেয়ার এনশিওর করার জন্য রাষ্ট্র বিভিন্ন ধরনের ল জারি করে। এই যেমন আছে যেটা বাংলাদেশ লেবার অ্যাক্ট 2006, এটা কিন্তু এমপ্লয়ীদের স্বাস্থ্য সুরক্ষার জন্যই। ঠিক একইভাবে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের রুল ছিল, সেগুলা কি দেখেন? ফ্যাক্টরিজ অ্যাক্ট ছিল 1965-এ, ফ্যাক্টরিজ রুল ছিল 1979-এ, ম্যাটারনিটি বেনিফিট অ্যাক্ট, এটাও আমরা পড়বো যে উইথ পে লিভ পাবে মিনিমাম 6 মান্থস মিনিমাম। তো তারপরে ম্যাটারনিটি বেনিফিট অ্যাক্ট টি স্টেটস, টি গার্ডেনের এমপ্লয়ীদের জন্য আলাদাভাবে রুল 1950-তে, আর ম্যাটারনিটি বেনিফিট অ্যাক্ট ছিল 1939-এ। ঠিক একইভাবে দেখেন ওয়ার্কম্যানস কম্পেনসেশন অ্যাক্ট, কিভাবে শ্রমিকের মজুরি দিবেন, এটা রুলগত নিয়ম। 1923 রুলসটা আসছে 1924-এ। চিলড্রেন অ্যাক্ট, প্রতিষ্ঠানে যদি চিলড্রেন এমপ্লয়মেন্টের ব্যবস্থা হয় তাহলে তার ক্ষেত্রে কি কি রুল প্রযোজ্য হবে? 1938-এ রুলস 1955-এ। সেখানে হতে পারে যে ফিমেল এবং চিলড্রেনদের জন্য কর্মঘণ্টা একটু কমাই দেওয়া যেতে পারে, বা তাদেরকে সেন্সিটিভ কাজে না দেওয়া, ক্রিটিক্যাল কাজে না দেওয়া, ইজিয়ার কাজে দেওয়া, এই জাতীয় বিভিন্ন রুলস থাকবে এমপ্লয়ীদের স্বাস্থ্য সুরক্ষার এনশিওর করার জন্য। এটাই হলো লেজিসলেটিভ মেজার্স টু প্রিভেন্ট অকুপেশনাল ডিজিজ। এই ল গুলোর মাধ্যমে কিভাবে আমরা কর্মক্ষেত্রে এমপ্লয়ীদের স্বাস্থ্য সুরক্ষা করতে পারি, ওই জিনিসটাই এখানে বলা হয়েছে লেজিসলেটিভ মেজার্স। ক্লিয়ার হয়েছে কিনা সবার? তাহলে এই চ্যাপ্টারে আমাদের আর তেমন কিছু পড়ার নাই, জাস্ট আমি একটু রিক্যাপ করি যে আমরা এই চ্যাপ্টারে কি কি পড়লাম। ফার্স্ট অফ অল, উই হ্যাভ discussed the occupational health definition according to WHO and ILO. Then we have discussed the objectives or purposes of occupational health under six different categories. Then hazards in the workplace that people experience during the working hours and their source. Then another question that যেটা হেডিং ছিল না, যে অ্যাক্টিভিটিস অফ ইন্ডাস্ট্রিয়াল মেডিকেল সার্ভিসেস, যেটা খুব ইম্পর্টেন্ট, আমি পড়ানোর সময় বলছিলাম। এটাও 4টা ক্যাটাগরি করে আমরা পড়ছি। দেন দ্য বিগেস্ট লার্জেস্ট কোশ্চেন, প্রিভেনশন অফ অকুপেশনাল ডিজিজ। এটা যদি সরাসরি এভাবেই আসে প্রিভেনশন অফ অকুপেশনাল ডিজিজ, সেক্ষেত্রে কিন্তু তিনোটাই প্রত্যেকটার অধীনে সাব হেডিং গুলা সবগুলা দিয়ে আলোচনা করতে হবে। সেক্ষেত্রে এটা 8, 10, 12 নাম্বার, 14 নাম্বার পর্যন্ত হতে পারে। আর যদি যে কোনো একটা বলে দেয় মেডিকেল মেজার্স টু প্রিভেন্ট অকুপেশনাল ডিজিজ অর ইঞ্জিনিয়ারিং মেজার্স টু প্রিভেন্ট অকুপেশনাল ডিজিজ, সেক্ষেত্রে 5-6 নাম্বারে হতে পারে। অথবা লেজিসলেটিভ মেজার, সেটাও হয়তো 2-3 নাম্বারে শর্ট নোট হিসেবে আসতে পারে। তাহলে এই চ্যাপ্টার থেকে আমাদের এইগুলাই হলো আলোচনা। এখন এটা সম্ভবত আমাদের 3rd চ্যাপ্টার ছিল। 3rd চ্যাপ্টারের পরে এখন আমরা নতুন চ্যাপ্টার শুরু করব। দেখেন আপনাদের সম্ভবত সেফটি ম্যানেজমেন্ট, দেন ইন্ডাস্ট্রিয়াল হ্যাজার্ড, আর আজকে শেষ হলো অকুপেশনাল হেলথ ম্যানেজমেন্ট। এই 3টা চ্যাপ্টার পড়ানো হয়েছে। আপনাদেরকে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টস কি পড়ানো হয়েছে?
না স্যার। ওকে, আমি মানে একই লেকচার বারবার মানে দিতে গেলে বিরক্তি আসে, এই জন্য আপনাদেরকে অকুপেশনাল হেলথ ম্যানেজমেন্টে শুরু করছি, অন্য 2 সেকশনে আমি আমার পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টে শুরু করছি। তো ওদের এটা শেষ হয়েছে, অকুপেশনাল হেলথ ম্যানেজমেন্ট শুরু করছি, আর আপনাদের অকুপেশনাল হেলথ ম্যানেজমেন্ট শেষ হয়েছে, আজকে থেকে শুরু করব পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট পিপিই, যে ওয়ার্ডটা আপনারা বর্তমান এই প্যান্ডেমিক সিচুয়েশনে বারবার শুনতে পান। পিপিই পিপিই নিয়ে অনেক বাংলাদেশে নানা ধরনের ঘটনাও ঘটে গেল। তো এখন এই যে পিপিই আমরা উচ্চারণ করি বা বিভিন্ন জায়গায় ইউজ করি, বিশেষ করে ডাক্তার নার্সদের ক্ষেত্রে, পুলিশের ক্ষেত্রে, বা মাঠে যারা তদারকি করে লকডাউন সফল করার জন্য, ম্যাজিস্ট্রেট বা এই জাতীয় যারা আছে, এসপি। তো এখানে আমরা যে পিপিই বলি, আসলে পিপিই জিনিসটা কি? আমরা বুঝতে পারতেছি যে আমাদের করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য, কিন্তু এটার তো একটা ইউনিভার্সাল একটা ফর্মাল ডেফিনিশন আছে, যেটা সকল পিপিই কে বুঝাবে, সকল ডেঞ্জারাস সিচুয়েশনকে মুক্তি দেওয়ার জন্য যেই ইনস্ট্রুমেন্ট গুলা ইউজ করি ওগুলাকে আমরা পিপিই বলি। তাহলে এটা একটা ফর্মাল ডেফিনিশন জানা দরকার। তাহলে পিপিই বলতে আমরা কি বুঝি দেখেন, পিপিই আর ভাইটাল সেফটি গিয়ার্স টু ওয়ার্ক ইন হ্যাজার্ডাস ওয়ার্ক সিচুয়েশন, অর্থাৎ বিপজ্জনক কর্মক্ষেত্রে সেফটি এনশিওর করার জন্য আমরা যেটা ইউজ করি সেটাই হলো পিপিই। এখন করোনা ভাইরাসের ক্ষেত্রে এক ধরনের পিপিই, আমি যদি খুব ধুলাবালিতে ড্রাইভিং করি সেখানে আমার এক ধরনের পিপিই, আমি যদি ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যাল প্রোডাক্ট নিয়ে কাজ করতে হয় এমন জায়গায় কাজ করি সেখানে এক ধরনের পিপিই, পুলিশের আবার এক ধরনের পিপিই, হরতাল কন্ট্রোল করার জন্য সময় এক ধরনের পিপিই, করোনা ভাইরাসের জন্য লকডাউন সফল করার জন্য আবার আরেক ধরনের পিপিই। এই বিভিন্ন পিপিইর মূল পারপাসটা কি? দে উইল গিভ সেফটি ইন দি ডেঞ্জারাস সিচুয়েশন। তাহলে ডেফিনিশনটা এটাই দাঁড়ালো, ইট ইজ এ ভাইটাল সেফটি গিয়ার্স টু ওয়ার্ক হ্যাজার্ডাস ওয়ার্ক সিচুয়েশন। তারপরে বলছে দ্য গিয়ার্স নট অনলি প্রোটেক্টিং এমপ্লয়িজ ফ্রম অ্যাক্সিডেন্টস, এটা শুধুমাত্র অ্যাক্সিডেন্ট থেকেই প্রোটেক্ট করে না, বাট দেয়ার কেয়ারফুল ইউজেস অলসো এনশিওর এমপ্লয়িজ হেলথ, এটা ভালোভাবে ইউজ করতে পারলে এটা আপনার স্বাস্থ্যকেও সুরক্ষা করবে ইন দি ওয়ার্কিং প্লেস। পিপিই ডেফিনিশনটা কি সবার ক্লিয়ার হলো? জি স্যার। আচ্ছা, এই চ্যাপ্টারটা আমি একটু বলি, এই চ্যাপ্টারটা অনেকটাই অ্যাবস্ট্রাক্ট প্রকৃতির চ্যাপ্টার, মাঝে মাঝে বোর্ডম চলে আসে এটা পড়তে গেলে, এটা আমি পড়াইতে গেলে নিজেও হয়তো একটু একটু বোর্ড হই, কিন্তু চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট জানার জন্য এবং শেখার জন্য। স্টুডেন্টরাও অনেক সময় একটু বোর্ড ফিল করে, বিকজ দিস আর সামথিং দ্যাট ইজ ভেরি অ্যাবস্ট্রাক্ট। তো যাই হোক, এটা কিছু কিছু টপিকে বোর্ড আসতে পারে, বোর্ডম আসতে পারে, এটা একটু মেনে নিয়ে সুন্দরভাবে পড়ার চেষ্টা করবেন। এরপর আমরা যে জিনিসটা পড়বো সেটা হলো সেফ ওয়ার্ক ক্লোথিং অথবা সেফটি ক্লোথিং। তো সেফ ওয়ার্ক ক্লোথিং বা সেফটি ক্লোথিং বলতে আমরা কি বুঝি, সেটা কোন সিচুয়েশনে কি ইউজ করা হয় ওই ব্যাপারে আমরা আলোচনা করব। দেখেন, সেফটি ক্লোথিং বলতে আমরা কি বুঝি? সেফটি ক্লোথিং রেফার্স টু গার্মেন্টস ডিজাইন ফর স্পেসিফিক হ্যাজার্ডাস জবস হোয়ার অর্ডিনারি ওয়ার্ক ক্লোথস ডু নট প্রোভাইড এনাফ প্রোটেকশন। অর্থাৎ সেফটি ক্লোথিং বলতে আমরা এমন ধরনের গার্মেন্টস প্রোডাক্টকে বুঝি বা এমন ধরনের ক্লোথকে বুঝি যেটা স্পেসিফিক হ্যাজার্ডাস, স্পেসিফিক ডেঞ্জারাস সিচুয়েশনে আপনাকে প্রোটেক্ট করবে, আর যে প্রোটেকশনটা অর্ডিনারি কোনো ক্লোথ, সাধারণ ক্লোথ দিতে পারবে না। অর্থাৎ হ্যাজার্ড বা ডেঞ্জারের স্পেসিফিক অনুযায়ী যে ক্লোথিং আমরা বানাই এবং যেখানে সাধারণ কোনো ক্লোথ আমাদেরকে প্রোটেক্ট করতে পারে না। এখন এই যে আমি যেটা একটু আগে বললাম ডিফিনিশনের সময়, আপনি ইন্ডাস্ট্রিয়াল এক্সপ্লোশন ম্যাটেরিয়ালস যেগুলো আছে, ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যাল ম্যাটেরিয়ালস, ও জাতীয় প্রতিষ্ঠানে কাজ করলে যেই ধরনের আপনার পিপিই বা সেফটি ক্লোথিং দরকার, করোনা ভাইরাসের সময় ওই ধরনের সেফটি ক্লোথিং দরকার নেই। আবার সমিলে কাজ করানোর জন্য ওই ধরনের সেফটি ক্লোথিং দরকার নেই। ফায়ার সার্ভিসের ক্ষেত্রে কাজ করলে আবার অন্য ধরনের সেফটি ক্লোথিং। তাহলে এখানে বলছে স্পেসিফিক হ্যাজার্ডাস জবের ক্ষেত্রে যেই সেফটি ক্লোথিংটা ইউজ করি এবং যেখানে অর্ডিনারি ক্লোথিং আমাদেরকে এই প্রোটেকশন দিতে পারে না, এটাই হলো সেফটি ক্লোথিং। এখন কোন জবের ক্ষেত্রে অর্ডিনারি ওয়ার্ক ক্লোথিং যদি ক্লিন এবং সুইটেবল ইউজ করলে যদি আমার সেফটি এনশিওর হয়, তাহলে ওই কাজের জন্য আমার অর্ডিনারি ক্লোথিংটাই সেফটি
সেফটি ক্লোথিং বা সেফ ওয়ার ক্লোথিং হিসাবে আমরা ইউজ করতে পারি। একটা কাজ, যেই কাজে আপনার ক্লিন এবং সুইটেবল ক্লোথিং হইলেই হইলো, তাহলে আপনার সেফটি এনশিওর হবে। সেই কাজের জন্য এই অর্ডিনারি ক্লোথটা যদি আমি ধুয়ে পরিষ্কার করে পরি, সেটা ওই কাজের জন্য সেফটি ক্লোথিং হতে পারে। আর যদি ওই কাজের যে রিস্ক, সেটা যদি এই ক্লিন এবং সুইটেবল অর্ডিনারি ক্লোথ দিয়ে দূর করা সম্ভব হয়। ক্লিয়ার হলো কিনা? জি স্যার। এটা হলো সেফটি ক্লোথিং এর ডেফিনিশন, এতক্ষণ যা পড়লাম। এখন সেফটি ক্লোথিং বানানোর জন্য বা কোন প্রবলেমের বা কোন কাজের জন্য কি ধরনের সেফটি ক্লোথিং দরকার, পরীক্ষায় 1 নম্বরে আসলে না হয় আমি যতটুকু বললাম অতটুকু দিলেন, কিন্তু পরীক্ষাতে 2-3 নম্বরে শর্ট নোট হিসেবে আসতে পারে। তাহলে কি করবেন দেখেন, বলছে a number of protective materials are used in making clothing to protect workers against various hazards. ভিন্ন ভিন্ন হ্যাজার্ডের সময় ভিন্ন ভিন্ন ম্যাটেরিয়াল ইউজ করে সেফটি ক্লোথিং বানাতে হয় মানুষকে প্রোটেক্ট করার জন্য। এবং বলছে foremen should be familiar with these materials. এই ম্যাটেরিয়ালগুলোর সাথে কি পরিচিতি থাকা দরকার। such as অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম হলো একটা র ম্যাটেরিয়াল যেটা সেফটি ক্লোথিং এর জন্য ইউজ হয়। কোন সময় ইউজ হয় খেয়াল করেন। Aluminium acid fabric has a coating to reflect radiant heat. Aluminized asbestos is used for heavy duty suits and aluminized fabric for fire approach suits. তাহলে এই অ্যালুমিনিয়াম এসিড ফেব্রিক ইউজ করা হয় কখন, যেখানে প্রচন্ড হিট হয়। আর অ্যালুমিনাইজড অ্যাসবেস্টস ইউজ করা হয় যেখানে হেভি স্যুটস, খুব ভারী স্যুট আমরা ইউজ করি। আর অ্যালুমিনাইজড ফেব্রিক ফর ফায়ার অ্যাপ্রোচ স্যুটস, আর অ্যালুমিনাইজড ফেব্রিক ইউজ করব যদি ফায়ার, আগুনের কোনো সম্ভাবনা থাকে। তো এখন আমি যদি একটা কাপড় পরি প্রচন্ড হিট থেকে বাঁচার জন্য, সেই স্যুট বলি বা নরমাল কাপড় বলি, সেখানে হবে অ্যালুমিনিয়াম অ্যাসিড ফেস্ট ফেব্রিক। আবার হেভি ডিউটি ক্ষেত্রে আমাকে অ্যাসবেস্টস, অ্যালুমিনাইজড অ্যাসবেস্টস ইউজ করতে হবে। ফায়ারের সম্ভাবনা থাকলে আমাকে ইউজ করতে হবে অ্যালুমিনাইজড ফেব্রিক। ক্লিয়ার হয়েছে কিনা? জি স্যার। এখন আপনি যদি কনস্ট্রাকশনে কাজ করেন, মাল্টি লেয়ার কনস্ট্রাকশন অফ টু ইনসুলেট ক্লোথিং, যদি আপনি কনস্ট্রাকশনে কাজ করেন সেখানে আপনার ক্লোথিং ইউজ করতে হবে গ্লাস ফাইবার। তো গ্লাস ফাইবার কি থাকবে, দ্য ফেসিং ইজ মেড আপ গ্লাস ক্লথ অর অ্যালুমিনাইজড ফেব্রিক। অর্থাৎ এই গ্লাস ফাইবার দিয়ে ক্লোথিং ইউজ করবেন যেখানে আপনি যদি কনস্ট্রাকশন রিলেটেড কোনো কাজ করেন। এবং বলছে দ্য ফেসিং ইজ মেড অফ গ্লাস ক্লথ আর অ্যালুমিনাইজড ফেব্রিক, এবং এই ক্লথের ফেসটা তৈরি হবে গ্লাস কোট দিয়ে অথবা অ্যালুমিনাইজড ফেব্রিক দিয়ে। এরপরে দেখেন, যদি হিট এবং ফ্লেম তৈরি হয়, প্রচন্ড ধোঁয়া, এবং ধোঁয়ার পরে যে এক ধরনের ফ্লেম তৈরি হয়, ইন্টেন্স প্রচন্ড গরম বা হিট তৈরি হয়, তাহলে সেখানে আপনাকে ইউজ করতে হবে অ্যাসবেস্টস। এরপর বলছে দেখেন, অ্যাসবেস্টস অফার্স এক্সেলেন্ট প্রোটেকশন ইন ফায়ার ফাইটিং এন্ড রিস্কি ওয়ার্ক। হিটের কথা আগেই বলছি, তাহলে কাজে ফায়ার থেকে বাঁচার জন্য আপনি যেই সেফটি ক্লোথিং ইউজ করবেন সেখানে ইউজ করবেন অ্যাসবেস্টস। ঠিক একইভাবে দেখেন, leather of various grades is another material used for protective garments. Rubber is used widely because it resists acids. তাহলে আপনি যদি অ্যাসিডস, কস্টিক্স এই জাতীয় কোনো করসিভ সাবস্টেন্স নিয়ে কাজ করেন, তাহলে সেখানে আপনাকে সুরক্ষা দেওয়ার জন্য আপনি ক্লথ তৈরি করবেন রাবার দিয়ে। ঠিক একইভাবে যেখানে অয়েল, সলভেন্টস, অ্যাসিডস, অ্যালকালাইজ অথবা আদার কোনো করসিভ ম্যাটেরিয়ালস থাকে যেগুলো থেকে বিস্ফোরণের সম্ভাবনা আসে, তাহলে অবশ্যই আপনি এই নিউ ফ্রেন জাতীয় লেদার ইউজ করবেন। দেখেন এইভাবেই এক একটা ম্যাটেরিয়ালস এক এক ধরনের সার্ভিস দিয়ে থাকে। এরপর বলছে, ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট উমেন্স ওয়ার্ক ক্লোথিং বি অ্যাট্রাকটিভ অ্যান্ড ফিট প্রপারলি। উমেন হু ওয়ার্ক ইন শপ মাস্ট ওয়্যার স্ল্যাক্স।
যারা যেই ফিমেলরা শপে কাজ করে তাদের স্ল্যাক্স বা মৌজা পরা উচিত। আর বলছে যে আপনি যে সেফটি ক্লোথিং কিনবেন বা বানাবেন প্রতিষ্ঠান এমপ্লয়ীদের জন্য, তো সেখানে অবশ্যই যত্ন সহকারে বানাবেন, তবে ফিমেলদের জন্য বানানোর সময় একটু বেশি যত্ন করতে হবে, কারণ এটা অ্যাট্রাকটিভ না হলে বা প্রপারলি ফিটিং না হলে ফিমেলরা নাও পড়তে চাইতে পারে। কাজে ফিমেলদের ক্ষেত্রে এই জিনিসটা দেখতে ভালো হবে যেন এটা অ্যাট্রাকটিভ এবং ফিটেড হয়। তো এই হলো সেফটি ওয়ার্ক ক্লোথিং। সবার কি সেফটি ওয়ার্ক ক্লোথিং ক্লিয়ার হয়েছে? জি স্যার। এখন প্রতিষ্ঠানে আপনি আইকে কিভাবে প্রোটেক্ট করবেন, প্রোটেকশন অফ আইস। তো এখানে দেখেন বলছে ইন্ডাস্ট্রিয়াল অপারেশনস এক্সপোজ, এখানে এই কোশ্চেন গুলা কয়েকটা মিলে একসাথে হতে পারে। দেখেন প্রোটেকশন অফ আইস, ফেস প্রোটেকশন, হেড প্রোটেকশন, আর প্রোটেকশন, তারপর রেসপিরেটরি প্রোটেক্টিভ ইকুইপমেন্ট আলাদা একটা কোশ্চেন শর্ট নোট বা ডেফিনেশন আসতে পারে, ফুড প্রোটেকশন, দেন লেগ প্রোটেকশন। এইখানে কয়েকটা অঙ্গ প্রত্যঙ্গের প্রোটেকশন আমরা পড়বো। পরীক্ষায় যে কোনো একটা দুইটা আসতে পারে, আবার একসাথে 4-5টাও আসতে পারে। 4-5টা আসলে মার্কস বেশি থাকবে, একটা দুইটা আসলে মার্কস কম থাকবে, এরকম আর কি। তাহলে আপনি কর্মক্ষেত্রে আপনার আইকে কিভাবে প্রোটেক্ট করতে পারেন। দেখেন কি বলছে, ইন্ডাস্ট্রিয়াল অপারেশনস এক্সপোজ দি আইস টু এ ভ্যারাইটি অফ হ্যাজার্ডস। বিভিন্ন ধরনের হ্যাজার্ডের সাথে আপনার আইয়ের বিভিন্ন হ্যাজার্ড থাকতে পারে আপনার ওয়ার্কিং প্লেসে। তাহলে কোন কোন জায়গায়, যেমন ফ্লাইং অবজেক্ট, হঠাৎ করে এসে চোখে পড়ে গেল, এটা স্প্ল্যাশেস অফ করোসিভ লিকুইডস, molten metals, dust, harmful radiation are among the causes of eye injury। অর্থাৎ আই ইনজুরির জন্য এই জিনিসগুলো হলো কারণ, ফ্লাইং অবজেক্টস, স্প্ল্যাশেস অফ করোসিভ ম্যাটেরিয়ালস, ডাস্ট, ফিউমস, হার্মফুল রেডিয়েশন, এটসেট্রা এটসেট্রা। তো এখন goggles and other forms of protection for the eyes are available in many types and styles। এই চোখকে এই ধরনের হ্যাজার্ড থেকে বাঁচানোর জন্য বিভিন্ন ধরনের গোগলস মার্কেটে পাওয়া যায়, যেগুলো আপনাকে এই ধরনের সুরক্ষা দিবে। তাহলে কি ধরনের গুগল পাওয়া যায় একটা তালিকা এখানে দেওয়া আছে। কভার গুগলস, কারেক্টিভ লেন্সেস, প্রোটেক্টিভ স্পেকটেকলস, কাপ গুগলস, কেমিক্যাল গুগলস, ডাস্ট গুগলস, মাইনার্স গুগলস, ওয়েল্ডার্স গুগলস। আচ্ছা, এবার দেখেন, to give the widest range of vision, Google would be fitted as close to the eyes as possible without bringing the eyelashes in contact with the lenses। বলছে একদিকে আপনাকে হ্যাজার্ড থেকে বাঁচার জন্য আপনার বিভিন্ন ধরনের গুগলস ইউজ করতে হবে, পাশাপাশি আপনাকে এটাও এনশিওর করতে হবে যেন এই গুগলসটা আপনার চোখের সাথে অ্যাজ ফিটেড পসিবল, মানে যতখানি সম্ভব যেন ফিট হয়, যাতে করে আপনার দেখতেও কোনো সমস্যা না হয়। আপনি এখন আপনার হ্যাজার্ড থেকে আপনি বাঁচলেন, কিন্তু এমন গুগলস ইউজ করলেন চোখে দেখতে সমস্যা হয়ে গেল, তাহলে তো হবে না। সেটা যেন না হয়, তাহলে দেখা যাবে যে চোখে তো কম দেখতেছেন, এটা আবার অন্য ধরনের রিস্ক তৈরি করে। তো এক রিস্ক থেকে বাঁচলেন, অন্য রিস্ক তৈরি হলো, তাহলে তো বেশি একটা লাভ হলো না। এই জন্য এটা যেন চোখের সাথে খুব বেশি ফিটিং হয় এবং এটার কারণে যেন ভিশনে কোনো সমস্যা না হয়। আর যেটা করলে এটা সমস্যা হবে না সেটা বলছে আই ল্যাশের সাথে লেন্সের কন্টাক্ট না হলে হয়। দ্য লেন্সেস শুড হ্যাভ নো অ্যাপ্রিসিয়েবল ডিস্টরশন অর প্রিজম এফেক্ট। এই লেন্সের কোনো ধরনের ইফেক্ট যেন না থাকে। প্লাস্টিক লেন্সেস শুড মিট দি অপটিক্যাল রিকোয়ারমেন্টস অফ দিস স্ট্যান্ডার্ড। এই স্ট্যান্ডার্ডটা মেনটেন করার জন্য প্লাস্টিক লেন্সের জন্য মিনিমাম যে রিকোয়ারমেন্ট, মিনিমাম যে স্ট্যান্ডার্ড, সেটা যেন মেনটেন করে, সেদিকেও নজর রাখা দরকার। এই হলো প্রোটেকশন অফ আইজ ইন দি ওয়ার্কিং প্লেস। এরপর আমরা যেটা দেখব ছোট করে, সেটা হলো ফেস প্রোটেকশন। ফেস প্রোটেকশনে যাওয়ার আগে একটা জিনিস মাথায় রাখবেন, আমাদের ফেসটা সবসময় আমাদের চোখ, নাক, কান, মাউথ, মাথা থেকে আলাদা না। এই জন্য অনেক সময় দেখা যায় কি, ফেস প্রোটেক্ট করতে গেলে আমরা অনেক সময় এমন ধরনের ইনস্ট্রুমেন্ট ইউজ করি বা পিপি ইউজ করি যেটা আসলে আমাদের পুরো হেডকেই প্রোটেক্ট করে, এটাও হতে পারে। এখানে এটা বলছে দেখেন, there are many types of personal protective equipment designed to shield the face as well as the eyes and in some cases the entire head and neck against the light impacts, chemical splashes, radiation and other hazards। যে বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট ডিজাইন করা আছে ফেসকে প্রোটেক্ট করার জন্য।
কিন্তু কখনো কখনো এটা চোখকে প্রোটেক্ট করার জন্য, এবং আরো মাঝে মাঝে দেখা যায় পুরো হেড, মাথা, নাক, চোখ, মুখ সহ বিভিন্ন ধরনের সিচুয়েশনে এটা আমাদের একটা হ্যাজার্ড হিসেবে কাজ করতে পারে, যে কেমিক্যাল স্প্ল্যাশেস, রেডিয়েশন বা আদার হ্যাজার্ডেশন মডেল যেখানে আছে। আচ্ছা, এক্সাম্পল কি দেখেন, এক্সাম্পলস আর প্লাস্টিক ফেস শিল্ডস। এক্সাম্পল কি ফেস প্রোটেকশনের জন্য? প্লাস্টিক ফেস শিল্ডস, মেটাল স্ক্রিন ফেস শিল্ডস, বেবিটিং হেলমেটস, ওয়েল্ডিং হেলমেটস, acid hoods, etc. Metal screen face shields are used by workers around blast furnaces. তো যেখানে এই ব্লাস্ট ফার্নেস হওয়ার সম্ভাবনা আছে, সেক্ষেত্রে ফেসকে প্রোটেক্ট করার জন্য মেটাল স্ক্রিন ফেস শিল্ড ইউজ করা যেতে পারে। এটা একটা উদাহরণ দিয়েছে। তো এই লাইনটা না লিখলেও হবে, কিন্তু কয়েকটা এক্সাম্পল দিয়ে নামটা লিখে দিবেন। আর ওই শুরুর দিকে যে ফেসকে সাথে আমরা একসাথে অনেক সময় হেড, নেক, আইজ সহ একসাথে বিভিন্ন ধরনের পিপিই পাওয়া যায়, যেটা আমরা ফেস প্রোটেকশনের জন্য ইউজ করে থাকি। তো আজকে আমি এখানেই রেখে দিতে চাচ্ছি। নেক্সট দিন এসে এই চ্যাপ্টার যদি শেষ করা সম্ভব হয় আমরা শেষ করব, না হলে আর পরের ক্লাসে শেষ করব। আজকে আমি এখানেই রাখব। আজকে যতটুকু পড়িয়েছি সবার ক্লিয়ার হয়েছে কিনা? আচ্ছা, তো ঠিক আছে, আমি এখন অ্যাটেন্ডেন্স দিচ্ছি, সবাই মনোযোগ দিয়ে অ্যাটেন্ডেন্স দেন। ID 1. Yes, sir. 2, Yes, sir. 4, Yes, sir. 5, Yes, sir. 6, Yes, sir. 7, Sir. 8, Yes, sir. 10, Yes, sir. 13, 14, Present, sir. 15, 16, স্যার আইডি 15 অনেকক্ষণ ধরে জয়েন করা ট্রাই করতেছে, বাট জুমে কেন জানি কানেক্ট হচ্ছে না বললো। ID 15 জি স্যার। এখন জয়েন করতে না পারলে তো আর আমরা অ্যাটেন্ডেন্স দিতে পারি না। আসতে পারতেছে না, একদিন সমস্যা হয়েছে, ঠিক আছে, রেকর্ডিংটা শুনে নিবে। একটা ক্লাস অ্যাবসেন্ট থাকা তো মেজর ডিল না, কিন্তু এটা ক্লাসে না আসলে তো আমরা এটা দিতে পারি না। 16, 17, Yes, sir. 18, Yes, sir. 19, ইয়েস স্যার। 20, প্রেজেন্ট স্যার। 21, Yes, sir. 23, জি স্যার। 16 মেসেজ পাঠাচ্ছে, 16 দিয়ে দিলাম। 21 আছে না? Yes, sir. 21. 23, 23, স্যার। জি স্যার। 24, প্রেজেন্ট স্যার। 25, Ji, sir. 26, Yes, sir. 27, Yes, sir. 28, ইয়েস স্যার। 29, প্রেজেন্ট স্যার। 30, ইয়েস স্যার। 31, ইয়েস স্যার। 32, Present, sir. 33, Present, sir. 34, Present, sir. 35, নাই 36, Yes, sir. 37, Yes, sir. 38, Present, sir. 39, Present, sir. 41, Present, sir. 42, Present, sir. 43, Yes, sir. 44, 45, Present, sir. 46, Yes, sir. 45, 44 কি নাই না? আচ্ছা, এবার 48, Yes, sir. 49, Yes, sir. 50, ইয়েস স্যার। re-add 1702-003, Yes, sir. 006, Yes, sir. 025, Yes, sir.
আচ্ছা, এখন আজকে যারা যারা অ্যাবসেন্ট তাদের কথা বলছি, থাকলে আমাকে বলতে পারেন। রেগুলার 13, 15, 44, এই তিনজন নাই। 13, 15, 44। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে আমরা এখানে রাখতেছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।